আমরা সে জায়গায় না দিয়ে সেই অপরাধীর পক্ষেও সেখানে আমরা রাজনৈতিক কালার দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছি। আসলে কি আমরা ফায়দা লুটতে পারছি? আসলে ফায়দা লুটতে পারছি না। দিন শেষে সবাই কিন্তু বলতেছে যে আজকে রামিজার হত্যার ব্যাপারে যেখানে মাননীয় প্রাইম মিনিস্টার এসে বললো যে আমি প্রাইম মিনিস্টার হিসাবে আসেনি, আমি একজন বাবা হিসাবে এসেছি, তারও মাত্র একটা মেয়ে জামিয়া রহমান। এটা লক্ষ্য করতে হবে, এটা খেয়াল করতে হবে। সেখানেও যদি আমরা রাজনীতি করি, আমাদের মাননীয় আইনমন্ত্রী মেয়ে আছেন, তো সেইখানে সবাই তার প্রয়োজনে গেছে, সেটা নিয়ে রাজনীতি করার তো কোনো অর্থ নাই। এখন আসলে সচিবালয় নিয়ে আমাকে কোশ্চেন করেছেন, আসলে আমার কথাটা একটু ভিন্ন ভাবে আসবে, এটা আপনারা কেউ বলতে পারবেন না, আমি বলতে পারবো, কারণ আমি ভুক্তভোগী। আমি সেপারেশন অফ জুডিশিয়ারি একজন যোদ্ধা, মাজদা হোসেন কেসের আমি একজন আমি অন্যরকম একজন সমর্থক। যদি মাজদা হোসেন এখন করাপশনের আসামি, তার অ্যাডভোকেসি চলে গেছে, অত্যন্ত দুঃখজনক। আমি এই করাপশন থেকে আরম্ভ করতে চাই। আমাদের মাননীয় হাইকোর্টের বিচারপতিরা দেখছেন, কিছু কর্মচারীরা তারা সাংবাদিক সম্মেলন করেছে, তাদের অনেকের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এই মাননীয় বিচারপতিদের অনেকের পদত্যাগের বিরুদ্ধে আমি আন্দোলন করেছি, আমি আহত হয়েছি। অনেকে দুর্নীতির দায়ে এই 5ই আগস্টের পরে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমি প্রশংসার জন্য বলতেছি না, আমি এই দেশের নাগরিক হিসেবে বলতেছি যে আজকে যদি আমার মৃত্যুবরণ করতে হয়, আমি বলতে পারি আমার সর্বোচ্চ চেষ্টা করে গেছি দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য। এখন এই কর্মচারীরা যারা তাদের বাসায় কাজ করে, এই সুপ্রিম কোর্টের কর্মচারীরা, মানে বাংলাদেশ সরকারের রিপাবলিকের কর্মচারীরা লিখিত অভিযোগ দিয়েছিল মাননীয় প্রধান বিচারপতির কাছে যে এই সব মাননীয় বিচারপতির ওয়াইফরা আমাদের সাথে চরম অবমাননাকর মিসবিহেভ করে। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এখন যদি আজকে আমি গতকালকে বলেছি যে আবার 5ই আগস্ট হলে আমি সর্বপ্রথম আইন আদালত আগুন দিব, আমি অসহায়, আমার হাত পা বাঁধা, আমি মানুষের জন্য কিছু করতে পারছি না, আমি আইনের এই কথা যদি শেষ করলে কি হবে বলেন? এই কথাগুলো একটু শুনুন, কেউ বলতে পারবে না এই কথা, রবি ভাই এই কথা কেউ বলতে পারবে না। আপনি 45 ডেজের মধ্যে আপনি একটা লিটিগ্যান্ট পারসন, ভুক্তভোগী, আমার কাছে একটা মামলা নিয়ে আসছেন, আমি যথাযথভাবে অ্যাফিডেভিট করছি, কোনো কোর্ট রিসিভ করে না, না আমরা শুনবো না, এটা কি বলতে পারে? সেটা 45 ডেজ চায়, আর কোনো কোর্ট শোন না। আমি ওই ক্লায়েন্টের কাছে কি জবাব দিব? তার কাছ থেকে ফিস পেয়েছি, মামলা আমি অ্যাফিডেভিট করেছি। আরেকটা জিনিস দেখেন, রবি একটু কাইন্ডলি আপনাদের বিএনপির তরফে এটা কথা বলেন, অ্যাটর্নি জেনারেল কিছু হলেই চেম্বারে চলে যায়, ঠিক আছে স্টে দিল, স্টে দিয়ে বলে যে আবার হাইকোর্টে শুনানি করেন। এই যে স্টে দিয়ে ডিসপোজ অফ করলো, ওই লোকটাকে বলে সারেন্ডার করেন, সেটা আপনি হয়তো আজকে হবেন না, আমি হব। এই যে সারেন্ডার করতে যে বললো, উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে 6 সপ্তাহের মধ্যে সারেন্ডার, ওই মামলাটা কিন্তু হাইকোর্টে হিয়ারিং করতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমি ভুক্তভোগী, আমি আমার ক্লায়েন্টের কোনো মামলা রুল হিয়ারিং এর জন্য ফিক্সড করতে পারি না, প্রত্যেকটা কোর্টে কোর্টে যাই ঘুরছি, একটা কোর্ট দিছে তাও শেয়ারিং করতে পারলাম না। এই যে লোকটাকে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে সারেন্ডার করতে বললাম, এখন জেল খাটতেছে, এর মধ্যে অসুস্থ আছে, বয়স্ক লোক আছে, সাভারিং করতেছে, পরিবার আমার সাথে কথা বলতেছে, কিন্তু ওই মাননীয় প্রধান বিচারপতি মানে অ্যাপিলেট ডিভিশন থেকে যে আদেশ দিল, তাদের তো দায়িত্ব ছিল, ডিউটি অফ কেয়ার ছিল যে আমি যে আদেশটা দিচ্ছি, আদেশটা যেন যথাযথ সময়ে হাইকোর্ট ডিসপোজ অফ করে শেষ করে, তাকে জেল রাখুক, তাকে রিজেক্ট করুক, এই সুযোগ দিচ্ছে না। এই যে আপনারা বলতেছি বিচার বিচার বিচার, দ্রুত বিচার, ফাঁসি চাই, অমুক চাই, রাস্তা অবরোধ করতেছি, এক্সাম্পলি করতেছি, আপনি তো কোনো সিস্টেমই তো ডেভেলপ হচ্ছে না। এখন যে আপনি সচিবালয়ের কথা বলতেছেন, এখন যদি এইটা সুপ্রিম কোর্ট সচিবালয় হয়ে যায়, এখন তো ধরে আমি কথা বলতে পারতেছি, 2 দিন পর কথা বললে আমাকে সারা জীবনের মতো কালতি ব্যাংক জেলে পাঠিয়ে দিব, কোনো বেলও পাবো না। তোমরা তো ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, সচিবালয় তাদের, কার সাথে কথা বলুন, তখন তো আমি সরকারের কাছে কোনো দাবি করতে পারবো না। তখন দেশের যে প্রাইম মিনিস্টার, দেশের যে আইনমন্ত্রী, তাদের কিছু করার নাই। তো আগে আমি পক্ষে ছিলাম, এখন আমি ঘুর বিরোধী। যারা আমি মনে করি যে সুপ্রিম কোর্ট সচিবালয় যদি হয়, এইটা একটা এনার্কি সৃষ্টি হবে, কোনো সাধারণ মানুষ করতে কথা বলতে পারবে না। এবং দুঃখজনক হলো সত্য, ওই যে কর্মচারীরা যেসব বিচারপতি মহোদয়ের ওয়াইফের বিরুদ্ধে বিচার দিচ্ছে, ওনারা সো পাওয়ারফুল হবে, ওনাদের বাসায় মাছ বৃষ্টি, বাংলাদেশের জিনিস অহরহভাবে সমান যাইতে থাকে, দেশে বিপর্যয় করবে। এই জন্য সুপ্রিম কোর্ট সচিবালয়, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, একটা সার্বভৌমত্ব দেশ, এটা দেশের নির্বাচিত সরকারের মাধ্যমে, সেখানে পার্লামেন্ট আছে, মিনিস্টাররা দায়িত্ব পালন করে, যারা 5 বছর পরে জনগণ যাকে ভোট দিবে তারা আসবে, তারা অ্যাকাউন্টেবল হবে, দায়বদ্ধ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো বিচারপতি মহোদয়রা যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, তাদের অভিযোগ দিলেও তাদের চাকরি যাবে না। এই সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল আপনি কয়দিন করবেন, কিভাবে যাবেন? আলটিমেটলি তো সচিবালয় আসবে, আপনাকে কে এই উত্তরটা দিবে?
কিন্তু যখন একটা মিনিস্টার থাকে, একটা সচিবালয় থাকে, আমি তো এই মিনিস্টার অথবা এমপি অথবা পার্লামেন্ট অথবা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারবো, তখন তো এই কথা বলার কোনো সুযোগ পাবো না। কোথাও সুযোগ পাইলেই তো যে আমি নেতৃত্ব দেবো, যে একজন ফাইনাল সারা জীবন কাটতে হবো। নো ওয়ান উইল বি নোন হোয়ার আই অ্যাম। তো এইভাবে তো মানুষের সাহসটাকে ডিলিমিনেট স্টপ করা যাবে না। যদি সমালোচনায় না করি তাহলে রাষ্ট্রটা চলবে কিভাবে? যদি আলোচনায় না করি তাহলে মানুষ জানবে কিভাবে? সমালোচনা আলোচনা হচ্ছে রাষ্ট্রকে সঠিক পথে প্রবাহিত করার জন্য, এবং এই যোদ্ধা হিসেবে আমরা যারা টেলিভিশনে রাত্রে 11টার পর তাহলে আমরা যে জামাতের যে ব্যারিস্টার শিশির মনির বা শাহরিয়ার কবির তাদেরকে শুনে যে সচিবালয়টা বাদ দিয়ে খারাপ করেছে, মানে স্বাধীন সচিবালয়ে। এখন আমি এই কথাটার উত্তরটা দিচ্ছি, আমি অত্যন্ত দুঃখজনক সত্য। এই শিশির মনি সাহেব দ্বিচারিত্রিক হয়তো রাজনীতি করা যায় না, উনি জামাতের বড় নেতা, ওদিন যুদ্ধ আসামির পক্ষে কথা বলছেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ব্যাপারে উনি আসামিদের পক্ষে কথা বলছেন, ছাত্রলীগ মার্চে ছাত্রলীগের উনি উকিল। যেটা বুয়েটে যে ছেলেটাকে মেরে ফেললো, যাকে আমি বলেছিলাম বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলাম, শেষ হ্যাঁ সেই সেই ইয়ের ঘটনাটাকে কেন্দ্র করে সেই ঘটনা আসামির পক্ষে কে লড়ছে? কে লড়ছে বলেন? এখন উনি বলছে শিশির মনির সাহেব আপনি লড়তে পারেন, কোনো অপেক্ষা, আমার আইনজীবী, আমাকে কোনো বাধা নাই, আমার কোনো বিপত্তি নাই, আমি ডিউটি বাউন্ড যে কোনো মামলা আমাকে রিসিভ করতে হবে যদি আমি এটা ফ্রি থাকি এবং এক্সপার্ট থাকি। বিষয়টা হচ্ছে আপনি সচিবালয় নিয়ে কথা বলছেন, আপনি আগে ডিক্লেয়ার দিয়ে দিলেন যে আপনি রামিসার বাবার পক্ষে মামলা করবেন। ইটস ভেরি স্যাড টু সে। আপনি এটা বলতে পারেন না একজন সিনিয়র আইনজীবী, রাষ্ট্র স্টেট রিপ্রেজেন্ট করবে, স্টেট ওখানে স্টেটের প্রসিকিউশন টিম আছে, আপনাকে স্টেটের কাছে প্রার্থনা করতে হবে যে আমি মামলাটা মুভ করতে চাই স্টেটের পক্ষে। আপনি যে মিডিয়ার কাছে এসে বলে দিলেন স্টেটের সমালোচনা করলেন, বরং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রুহুল কবির সাহেব যথার্থই বলেছেন যে যদি আমরা তাকে কোনো আইনজীবী প্রয়োগ করতে না দিয়ে, আইনজীবীর ব্যবস্থা না করে, আরেকটা অন্যায় বা আরেকটা হত্যাকাণ্ডের সমান হবে। তাকে সমস্ত সাপোর্ট দিয়ে যে অন্যায়কারী তার ফাঁসিটা, যে ফাঁসির উপযুক্ত তাকে ফাঁসি ছিল সেটা রাষ্ট্র নিশ্চিত করতে পারে। এখন সর্বশেষ বলি যে উনি বলেছেন সুপ্রিম কোর্ট সচিবালয়, এক একজন এক একটা চিন্তা ভাবনা তার দৃষ্টিভঙ্গি থেকে সে সঠিক মনে করলে বলতে পারে, এর সমালোচনা করার কিছু। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি যে আমি একজন আইনজীবী, মনে প্রাণে একজন আইনজীবী, এটা করে আমি চলি, এটা করে আমার সংসার চালাই, আমি দিন রাত চলি, এই প্রফেশনের বাইরে আমি কখনো কোনো কিছু চিন্তাও করি না। যে কারণে এই বিচারাঙ্গনের যা কিছু আছে এটা আমাকে ধরে, এটা আমি দায়বদ্ধ, এটা আমি বহন করি এবং ধারণ করি। সেই হিসেবে বলছি যে সুপ্রিম কোর্ট সচিবালয় যদি হয়, কারণ এই জুডিশিয়ারি সেপারেশনের ইতিমধ্যে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, যা দেখেছি, যদি সচিবালয় অ্যাক্টিভ থাকে বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের জন্য সবচেয়ে বিপর্যয় হবে, কারণ অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, দায়বদ্ধতা থাকবে না, এটা এনার্কি সৃষ্টি হবে, সেটা শেখ হাসিনা কেউ হারিয়ে যাবে না। এই জন্য যে সিস্টেম আছে এই সিস্টেমকে আমি সাপোর্ট করি। ধন্যবাদ আপনাকে।